1971 সালের পর থেকে ভারত আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে বিভিন্ন গ্রুপ সৃষ্টি করার অব্যাহত প্রচেষ্টা চালায়। কখনো তারা সফল হয়েছে, কখনো বিফল হয়েছে, কিন্তু তারা তাদের প্রচেষ্টা অব্যাহতভাবে চালু রেখেছে। কারণ তাদের মূল লক্ষ্যই ছিল সশস্ত্র বাহিনীকে দুর্বল করা, বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা। বর্তমান প্রেক্ষাপটে আমাদের এই ব্যাপারে শক্ত অবস্থান নিতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। রাষ্ট্রীয় সংস্কার এবং রাজনীতি প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী সম্বন্ধে 13 পৃষ্ঠা, আরেকটা তো আমি পাই নাই, ওটা কয় পৃষ্ঠা আমি জানি না, এই প্রবন্ধ আলোচনার জন্য উত্থাপন করা হয়েছে। মূলত এই প্রবন্ধে বিভিন্ন সময় বিভিন্ন সরকারের কর্মকাণ্ড নিয়ে সংক্ষেপে কিছু বলা হয়েছে। আমার পক্ষ থেকে মূল প্রবন্ধ লেখককে আন্তরিক ধন্যবাদ জানাই। তবে সভাপতি আমার জন্য যে সময় নির্ধারণ করেছে, ওই সময়ের মধ্যে প্রবন্ধের উপর বিস্তারিত মতামত দেওয়া আদৌ সম্ভব নয়। সশস্ত্র বাহিনী এবং জনগণের মধ্যে দৃঢ় ভ্রাতৃত্বের বন্ধন অবশ্যই সৃষ্টি করতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে তা কিভাবে হবে সে ব্যাপারে আরো গভীর এবং ব্যাপক আলোচনার প্রয়োজন রয়েছে, যা আপনারা আপনাদের কমিটির সদস্যদেরকে নিয়ে বিস্তারিতভাবে আলাপ আলোচনার মাধ্যমে একটি সুনির্দিষ্ট মতামতে উপনীত হবেন বলে আমি আশা করি। 1971 সালের পর থেকে ভারত আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে বিভিন্ন গ্রুপ সৃষ্টি করার অব্যাহত প্রচেষ্টা চালায়। কখনো তারা সফল হয়েছে, কখনো বিফল হয়েছে, কিন্তু তারা তাদের প্রচেষ্টা অব্যাহতভাবে চালু রেখেছে। কারণ তাদের মূল লক্ষ্যই ছিল সশস্ত্র বাহিনীকে দুর্বল করা, বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা। বর্তমান প্রেক্ষাপটে আমাদের এই ব্যাপারে শক্ত অবস্থান নিতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। আপনারা যদি চান 15 দিনের মধ্যেই you can buy nuclear bombs. It is not difficult. It is sold in the market. With money you can take anything. আমি এই জন্য বলেছিলাম, তোমরা বাংলাদেশকে হুমকি ধমকি দিয়ে কোনো লাভ হবে না। We can also procure nuclear power and we can also use it. Don't take it lightly. We fought against mighty Pakistan army, so we will fight with everybody that looks at us with anger. We are not going to tolerate such things. This is an independent country. We fought. This is the only country in the whole world who fought against a mighty army and got independence. Nowhere such incident took place. তবে গুরুত্বপূর্ণ জিনিস হলো, যে কোনো অবস্থায় আমাদের মধ্যে একতা ধরে রাখতে হবে, যেটার খুব অভাব। সশস্ত্র বাহিনীর মধ্যে হয়তো কেউ না কেউ ছাত্র জীবনে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল, এ কথা অস্বীকার করা কোনো উপায় নাই। আমি নিজেও, আমার পরিবার মুসলিম লীগের ছিল, কিন্তু আমাদের মনে রাখতে হবে অনেকের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, অনেক প্রতিকূল অবস্থা কাটিয়ে বর্তমান অবস্থায় উপনীত হয়েছি। রাওয়া যদিও মূলত অবসরপ্রাপ্ত অফিসারদের একটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তথাপি আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, সম্মানিত সদস্যদের রাজনৈতিক মতামত থাকতে পারে, তবে রাওয়াকে কোনো অবস্থাতেই রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত করা উচিত হবে না। ওয়েলফেয়ারের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করা উচিত। অন্যথায় আমাদের মধ্যেও বিভেদ এবং গ্রুপিং বৃদ্ধি পাবে। হাসিনাকে যারা সমর্থন করেছিল, হাসিনার থেকে যারা সুবিধাবাদী ছিল, তাদের মধ্যে আজকে কেউ এখানে উপস্থিত হয়নি। আপনারা দেখলেই বুঝবেন। আই ডোন্ট কেয়ার, আই উইল সে হোয়াট ইজ কারেক্ট। তাদের চেহারা আপনারা এখানে দেখছেন না, because they got the insurance company, they got university, they got bank, so they took their booty. They don't care for welfare association. আমার মতো লোকদেরকে পাবেন যারা কোনো ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হয়নি। আমিও সর্বোচ্চ ক্ষমতায় ছিলাম, এটার কিছুটা দেখেছে এই যে মাহমুদ সাহেব ছিল, উনি কিছুটা দেখেছে হাউ পাওয়ারফুল আই ওয়াজ ইন বঙ্গবন্ধু। বাট আই ডোন্ট হ্যাভ এনিথিং আদার দেন মাই হাউস ইন 1 or 2 DUHS। এটার জন্য আমি অ্যাপ্লিকেশন করি নাই, আনফর্চুনেটলি।
যখন অ্যাপ্লিকেশন করার কথা তখন তো কু হচ্ছে ডেলি ডেলি, এটার জন্য অ্যাপ্লিকেশন করে নিই। তখন জেনারেল আতিক সাহেব যখন বরাদ্দ দিতে গেল, দেখলো যে আমার অ্যাপ্লিকেশন নাই, তাড়াতাড়ি কর্নেল মন্দানকে পাঠালো যে ওনার অ্যাপ্লিকেশনটা নিয়ে আসো। আমার অ্যাপ্লিকেশনটা নিয়ে লটারির মাধ্যমে 102 নম্বর বাসা পেয়েছে, না হলে এটাও পাইতাম না। আর এখন যে রেট দিয়েছে এই রেট হলে সেটাও পাইতাম না। মাত্র 14,000 টাকা ছিল, সেটাও টাকা ছিল না, অন্যের থেকে ধার করে এই 14,000 টাকা দিতে হয়েছিল। আমি মনে করি আমাদের মূল দায়িত্ব হবে সশস্ত্র বাহিনীর সাথে একাত্মতা প্রদর্শন করা। রিটায়ার্ড অফিসার হিসেবে চাকরিরত কোনো সদস্য যদি দেশের স্বার্থের পরিপন্থী কোনো কাজ করে, সেই ক্ষেত্রে ওই নির্দিষ্ট বিষয় নিয়ে রাওয়ার একটি প্রতিনিধি দল সেনা প্রধানের সাথে সরাসরি দেখা করে মতামত প্রকাশ করতে পারে, পরামর্শ দিতে পারে, লিখিতভাবে দিতে পারে। তবে এর পূর্বে নির্বাহী কমিটি বা সদস্যদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমতে পৌঁছাটা সমীচীন হবে। এককভাবে কিছু না করে সকলের সাথে পরামর্শ করে আমাদের মতামতটা লিখিতভাবে সেনাপ্রধানের কাছে পৌঁছায় দেওয়া, দ্যাট উইল বি মোর এফেক্টিভ। কোনো অবস্থাতেই সশস্ত্র বাহিনীর ব্যাপারে খোলা মেলাভাবে মন্তব্য করা উচিত হবে না। 1972 সালে জাতীয় সংসদ নির্বাচন আপনারা অনেকে দেখেন নাই, আমি নিজেই ডিউটিতে ছিলাম। আমার অধীনে 2টা কনস্টিটুয়েন্সি ছিল, একটা হলো সাতকানিয়া লোহাগাড়া চট্টগ্রামের, আমি তখন 2IC 19 বেঙ্গল, আর একটা হলো বাঁশখালী। আমি চলে গেলাম বাঁশখালী, সুবেদার সাহেবকে দিয়ে গেলাম সাতকানিয়া এবং লোহাগাড়া। এটা একটু কম ট্রাভেলসাম ছিল, বাঁশখালীটা ট্রাভেলসাম ছিল। আমি ছিলাম কালীপুর স্কুলের একটা মাটির ঘরে, আমার ট্রুস নিয়ে কোম্পানি ছিল পুরা। প্রথম যে ভোটিং সেন্টারটা ছিল আমার ঠিক স্কুলের উল্টা দিকে একটা মেয়েদের স্কুল ছিল। দেখলাম যে সবাই সারিবদ্ধভাবে বাইরে দাঁড়িয়ে ভোট দিচ্ছে, আমি খুব আনন্দিত হলাম। এখন চিন্তা করলাম ভিতরে যাই একটু দেখি কি হচ্ছে। ভিতরে গিয়ে দেখি ভিতরে কোনো লোক নাই, একজনের সিল মারে আরেকজনের ঢুকায়। এটা হলো আওয়ামী লীগের ভোটিং সিস্টেম। তারা কখনো জনগণের উপর বিশ্বাস করে নাই, নেভার। They always did what they had to do, যার কারণে দেশের বর্তমানে এই অবস্থা। তারপরে আমি কি করলাম? I had to take permission from CO or brigade commander, but I did not. I took my own decision. আমি ট্রুপসদেরকে বলে ক্লোজ আপ টু দ্য স্কুল, উই ক্যান নট বি পার্ট অফ দিস ননসেন্স। তারা ভোট চুরি করবে আর আমরা এখানে সাক্ষী গোপাল হয়ে বসে থাকবো, এটা হয় না। ক্লোজ আপ টু দ্য স্কুল। আমরা স্কুলে চলে আসলাম, ভোটের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা ছিল না। 2 দিন থাকার কথা, আমি পরের দিন ক্যান্টনমেন্টে চলে আসলাম। টিল টুডে নোবডি আস্কড মি হোয়াই ইউ ডিড দ্যাট, বাট আই ডিড ইট। ইউ অ্যাজ অফিসার ইউ হ্যাভ টু টেক ইনিশিয়েটিভ। Why should you obey a wrong order that is given to you? You have to say this is wrong, this is right. I will do it and I will not do it. আপনি যদি নিজে সারেন্ডার করেন নিজের স্বার্থের জন্য, who can help you? We have always done it. এই যে আমি এখানে 2টা পুরানো পত্রিকা নিয়ে আসে, হঠাৎ কালকে দেখলাম আওয়ামী লীগারদের পাক বাহিনীর সাথে যুদ্ধ করার সাহস ছিল না। আমি এটা লিখেছি কখন? 26শে ডিসেম্বর 2003 সাল, বহু আগেই লিখেছি। I was never afraid of anything. I was in custody 3 times. আমার বিরুদ্ধে 3 বার অ্যান্টি কারাপশন ইনকোয়ারি করেছে, বাট দে গট এ বিগ অ্যাগ, হর্স অ্যাগ। কিছুই পাই নাই, বিকজ আই হ্যাড নাথিং হোয়াট দে উইল গেট। আমি এখনো পর্যন্ত সরকারের কাছে 8 লক্ষ টাকা পাই। নাও ইউ ক্যান আস্ক হাউ ডু ইউ গেট মানি ফ্রম গভর্নমেন্ট? এটা একটা প্রশ্ন না? আপনি কি ইনকাম ট্যাক্স দেন না? আমার যে গড় ডিএইচএস 102 নম্বর, একতলা দোতলা ভাড়াটিয়ারা ইনকাম ট্যাক্স কাটে নেয়, সুতরাং আমার কোনো ইনকাম ট্যাক্স নাই। কিন্তু আমার যে একটা গাড়ি আছে, আনফরচুনেটলি 2010 সালে কিনেছি, এখন কয় বছর হয়ে গেছে আপনারা হিসাব করে নেন। আমার তো এখন 14-15 বছর মতো হয়ে গেছে এই পুরানো গাড়িটা, কিন্তু দেখতে লাগে মনে হয় যেন কালকে কিনছে। এটার জন্য 1.5 লক্ষ টাকা ট্যাক্স দিতে হয় বাধ্যতামূলকভাবে।
তো প্রতি বছর 1.5 লক্ষ টাকা আমাকে এক্সট্রা দিতে হয় সরকারকে। এখন আমি 8 লক্ষ টাকার উপরে পাই সরকারের কাছে, আমার কাছে সরকার কিছু পায় না। তারপরেও আমার বিরুদ্ধে 3 বার ইনকোয়ারি হয়েছে এই হাসিনা প্রতিশোধ নেওয়ার জন্য, বাট আই নেভার গেভ আপ। আই সেড ডু ইট, ইউ ক্যান ডু এনিথিং ইউ ফিল লাইক। আই হ্যাভ নট ডান এনিথিং, তো ইউ ক্যান ডু এনিথিং। আমি আগেও লিখেছি যে তারা যুদ্ধের সাথে সম্পৃক্ত ছিল না। দে এনজয়েড সিনেমা, they enjoyed their life in India, they did not come to the border, none of them.